শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পাঠে FKCS। পর্ব সংখ্যা 44। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছে। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি, আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানভীর হাবিজাবি কি দিয়েছে? ওইগুলা খাইছ? নাও এগুলা খাও। বন্যা অনুষ্ণ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু, ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিই। হালিমা খান প্রখর তপ্ত সুরে বললেন, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ব্রুকুচকে জিজ্ঞেস করল, কেন? এমনি। হালিমা খান চলে গেছেন। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মুজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখেই সালাম দিল। মুজাম্মেল খান মিষ্টি হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসে চলে যাচ্ছ? জি আঙ্কেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাব, সমস্যা নেই। মুজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধ্যায় বেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মুজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকে শুকনো ঢুক দিল। মুজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কিনা? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। মুজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা, একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারোর হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মুজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানভীর ভ্রু গুটিয়ে চাবি আনতে চলে গেছে। মুজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটাই এমন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনই ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানভীরের পিছন পিছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, বাইকে যাবে? না তো, আমি রিস্কায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং মুজাম্মেল খান আমাকে দিয়েছে। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দিবেন না। তুমি কি তাই চাও? বন্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনই চাইব না। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি রিস্কায় যেতে চাইলে তাই যাব, চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বলল, তোমার আঙ্কেল নিশ্চয়ই এও বলেছেন আমি দায়িত্বজ্ঞানহীন বেপরোয়া স্বভাবের ছেলে। গাড়ি নেওয়ার অপরাধে না হয় দুই একটা বকা খেয়ে নেব। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকে মলিন হেসে বলল, সব বুঝেন, তাহলে বেপরোয়া চলাফেরা করেন কেন? তানভীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? তানভীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেইন গেটের দিকে এগিয়ে গেল। প্রথমবারের মতো এক রিস্কায় দুজন পাশাপাশি বসেছে। স্বভাবতই বন্যা এক সাইডে হয়ে বসেছে, তবুও চলন্ত রিস্কায় তানভীরের শক্তপোক্ত বাহু বারবার বন্যার কাঁধের সাথে ধাক্কা খাচ্ছে। আচমকা বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনার গলায় বারবার ঢোক গিলছে। নিজেকে যতটা সম্ভব এক পাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবে তানভীরের সঙ্গে ধাক্কা না খায়। বন্যা ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিস্কায় একা চলে যাবে, তাহলে বাইক গাড়ির ঝামেলাও পোহাতে হবে না।
গাড়িতে চলাচল করতে বন্যার একদমই ভালো লাগে না। তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে চেয়ে থাকে, নিজেদের মধ্যে ফিসফিস করে, এগুলো বন্যার সহ্য হয় না। তাই সবসময় সাদামাটা চলতেই পছন্দ করে। বন্যার অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানভীর আচমকা নিজের হাত বন্যার পেছনের দিকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিস্কাতে রেখেছে। একবার তানভীরের হাতের স্পর্শ অনুভব হওয়া মাত্রই বন্যা সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ কখন জানি রিস্কা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিস্কা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমাকে আস্ত রাখবেন? তুমিই বলো। বন্যা পড়বেন নাই আবারও বলল, আমি পড়ব না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমারও অস্বস্তি লাগে। মেঘের মতো তানভীরও খুব জেদি, এটা বন্যার অজানা নয়। তানভীর হাত সরাবে না এটা বুঝতে পেরে বন্যা দুহাত নিজের ব্যাগকে শক্ত করে ধরে গুটিসুটি মেরে বসে বুকে বা পাশে অবস্থিত হৃৎপিণ্ডের ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাট তানভীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানভীরের জীবন কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝে সেই ভাবনায় মগ্ন থাকে। না চাইতেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানভীর সামনে আসলে নিজের অজান্তে সেই অবধিত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বন্যা বারবার ঘড়িয়ে দেখছে আর রাস্তা কতদূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানভীর আচমকা মৃদুস্বরে ডাকল, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উঠছে, ভ্রুযুগল কুচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা ফোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানভীরের প্রশ্ন করল, তোমার জীবনের একমাত্র অস্বস্তিকর ব্যক্তিটা কি আমি? বন্যা তখনও নিরেট দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর থেকে তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানভীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলে ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে। অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলেছে। বন্যার নজর আটকে আছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়িতে। সেই সঙ্গে বাতাসের সাথে সাথে চুলের নড়াচড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অনুভূতির শিহরণ বয়ে চলেছে। বাকি রাস্তা তানভীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি, অথচ বন্যা পুরো রাস্তায় তানভীরের ঘরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়ছে। তানভীর চাপা স্বরে বলল, মামা রিস্কা থামান। তানভীর রিস্কা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিস্কা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থ মেরে রিস্কায় বসে আছে। তানভীর আকস্মিক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম করে হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, আবির কল রিসিভও করছে না। মনের ভেতর জমে থাকা অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি লিখছে, প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি খুব ভালো আছেন, অবশ্য ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে 1.5 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই 1.5 বছরে সব কিছুর বদলে গেছে। সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মাচ্ছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া
আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিদ্যমানতায় ওনার চলে যাওয়াটা কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিয়েন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া দাওয়া, ওষুধ সব কিছু ঠিকমতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজের রিপ্লাই করছেন না, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধে চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দেব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা, মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়ছে। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তানবীরকে কল দিল। তানবীর কল রিসিভ করে একদমই সরি বলি যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বললে আর কি হবে? তানবীর মৃদুস্বরে জিজ্ঞেস করল, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কী পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানবীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য আর এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আবির মেকিস্বরে বলল, আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না। তানবীর মুচকি এসে বলল, পড়াবো কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না। আমার মেয়ে বড় হয়ে আমার পক্ষে কথা বলবে। আহা গো, শখ কত! আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বোনের সাথে কথা বলবেই না? আবির মুচকি এসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। শুধু কয়েকটা দিন দেখব, এই আর কি। রাখছি এখন, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। প্রতিদিনের নেই আজ বিকেলেও মেয়ে ঘুম থেকে উঠে ছাদে আসছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে তানবীর ডাকলো, বনু, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানবীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, কাটলে যদি সব পাওয়া যেত তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ উপর নিচ মাথা নাড়ালো। মেঘ কেন কাঁদছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। মেঘ কিছু বোঝানোর চেষ্টা করলো না। তানবীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে। মেঘ ভেজা চোখে তানবীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাই একটু ব্যস্ত আছে। ও। তানবীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না। তানবীর মুচকি এসে বলল, ক্লাসে গেলেই মন ভালো হয়ে যাবে। সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হবো। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানাল। আবির পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, সন্ধ্যের আগে রুমে চলে যাস। তানবীর চলে গেছে। একটু পরে মেঘকে খুঁজে মিম ছাদে আসছে। মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কি তোমার সাথে এখনো কথা বলেন না? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল,
কাল পরশু শাড়ি পরবো, আমায় ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্মুখ গতিতে। প্রতিদিন সন্ধ্যার পরপর মালিয়া খান অথবা হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবার সাথেই ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পরপর মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিয়া খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড়াম্মু, তোমার বাবু কান্না করছে। মালিয়া খান রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে, তুই রিসিভ করতে পারিস না। মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবুর কি আর আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমি কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মেঘকে সরে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, কান্না করলাম কোথায়? আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন? আমি নিজে থেকে ডাকিনি, মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। মালিয়া খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, নেই মেঘ, নে মেঘের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তাৎক্ষণিক ঘটনায় মেঘ থতমত খেয়ে কোনো রকমে ফোন মুখের সামনে ধরেছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে নিয়েছে। টেবিলের উপর ফোন রেখে পাশের ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসা ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটেছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে। আজ মুখের উপর কল কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদি কণ্ঠে ডাকল, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টামির ছলে আবারও ডাকল, বাবু। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের অক্ষিযুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে, তবে মুখের গাম্ভীর্যতার বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিয়া খান এগিয়ে এসে বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বকবক করতিস, আর এখন মুখ দিয়ে কথা বের হয় না, আগের রূপে ফিরে গেছিস দেখি, দে ফোন। মেঘ বড়াম্মুকে ফোন দিয়ে আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে। মালিয়া খান সোফার কাছে আসতেই মিম আর আদিও আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানবীরের সাথে বেরিয়েছে। মুজাম্মেল খানের নির্দেশ মতোই বোনকে গাড়ি নিয়ে গেছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই মিনহাজ, তামিম, মিষ্টি, বন্যা চারজন চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও, বন্যারা চা খাচ্ছে। তানবীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না। মেঘ তানবীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলেছিল, মনে নেই। তানবীর মুখে হাসি রেখে বলল, ঠিক আছে যা, ক্লাস শেষে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও। আজ না, অন্য কোনো দিন।
প্লিজ ভাইয়া চলো। মিনহাজ তামিম মেঘকে দেখে এগিয়ে আসছে। তানবীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যা চোখ তুলে তানবীরকে দেখেই চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানবীর মিনহাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। মিনহাজ বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি আজকের ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইয়াকে বললেন না? বন্যা রাগী স্বরে বলল, ভাবি ডাকাটা বন্ধ করবি? তানবীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে, অমনি বন্যা তানবীরের হাত ধরে থামিয়ে দিয়ে শমিত কণ্ঠে বলল, আজকের বিল আমি দিব। তানবীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না, আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি বিল দিব। মিষ্টি আর মেঘ কানে কানে ফিস ফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে হাসছে আর দুজনকে দেখছে। মিনহাজ আর তামিমও তাদের দেখছে। মিনহাজ ইচ্ছাকৃত গলা খাকারি দিতে তানবীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানবীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘদের দিকে পড়তে তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরে দাঁড়িয়েছে। তানবীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘ আর মিষ্টি পেছনে পেছনে যাচ্ছে। মেঘ পেছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস? বন্যা থেমে ক্ষীণ ক্রোধ দেখিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য তোর ভাই টাকার গরিমা দেখালো, সে বেলায় আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাজ, তামিম, এমনকি আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথা বলিসনি, কথা না ইবা বলতে পারিস, চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়া নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষই নিবি। মেঘ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষেই নিতাম। বন্যা রাগেশ্বরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে একা একাই শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় ঘোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরে কুচি যাচ্ছে তাই অবস্থা। তবুও অনেক খোঁজাখুঁজি করে 3টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম 2টা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দেওয়া ছবি। কয়েক মুহূর্তের মধ্যেই আবির মেসেজ সিন করেছে। ছবিগুলো দেখা মাত্র আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবিরের মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাআল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রেয়সীর মন ঠিক কতখানি উত্তক্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গোটালো। শাড়ির কুচিতে নজর আটকে আছে। আবির মুচকি এসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাবার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের বেকুল মন কোনোভাবে শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি এসে বলল, কথায় আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা শাড়ির পরা ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুকে ডেতে পোস্ট দিয়ে অপেক্ষা করছে। যে ভাবনা সেই কাজ। পোস্ট করার 10 মিনিটের মধ্যে আবির পোস্ট সিন করেছে। মেঘ মিটিমিটি হাসছে। আবিরকে জ্বালানোর এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করল, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশিত হয়ে গেছে। আপনি সব কিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসুটে মনোভাবকে কোনোভাবে আড়াল করতে পারলেন না।
একদিনে ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিনে আবিরকে একটাও মেসেজ করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিলে আবিরকে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। আবিরের বড় মামি অসুস্থ, তাই আজ সকাল সকাল আলী আহমদ খান আর মালিয়া খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেলের দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিয়া খানরা 1 রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিতভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিবে। এজন্য সন্ধ্যার পরপর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে 2 ফোন বিছানার উপর রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মিমকে আগে থেকে সবকিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বার ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথা পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছেন। কেন ভাইয়া? আবির ভ্রু গুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করল, মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলতেছে। আবির তড়িৎ গতিতে বলে উঠল, 30 মিনিট যাবৎ ওয়েটিং। এত সময় ধরে কার সাথে কথা বলছে আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুঁচকানো, মুহূর্তেই চেহারা অন্ধকার হয়ে গেছে। ঠোক গিলে নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, ফোনটা মামুনি না হয়ে কাকিয়াকে দে। ঠিক আছে। মিম ফোন দিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতেই মেঘ শুধু মুচকি হাসল। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানবীরকে কল দিয়েছে। যথারীতি তানবীরও মিনহাজ তামিমকে কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতেই তানবীর প্রশ্ন করল, সন্ধ্যার পর বোনের সাথে কথা হয়েছে তোমার? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। না, কেন? তেমন কিছু না, রাখছি। তানবীর বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কারুর নাম্বার নেই। মেঘকে সরাসরি কিছু জিজ্ঞেসও করতে পারছে না। আলী আহমদ খান আর মালিহা খান 1 রাত থেকে পরের দিনই বাসায় চলে আসছেন। আলী আহমদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছেন। মালিয়া খান শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমদ খান এপাশ ওপাশ মাথা নাড়ালেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ভাবি, ভাইজানের শরীর নয়, মন খারাপ। এই মন আর ভালো হবে না। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টা সুরে বললেন, ভাইজান, ভাবিকে বলবো? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতেই মোজাম্মেল খান থেমে গেছেন। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দিও। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ্লাদি কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমদ খান দুজনেই একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাশবাড়ি কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজন হলে আমি শিখিয়ে দেব। আলী আহমদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্না করে চলে গেছে। আলী আহমদ খান মেকিস্বরে বললেন, তুই রান্না শেখাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগে তুইই বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমদ খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, এই জীবনে শখেও কোনোদিন রান্নাঘরে পা রাখছিলি? মোজাম্মেল খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনেও পা রাখিনি, গত 20 বছরে তুমি পা রেখেছ? এর মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছে।
আলী আহমদ খান চায়ে চুমুক দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমাকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতে দেয় না। তাছাড়া আমি গত 20 বছর পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস তোর মেয়েকে তুই রান্না শিখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না, আবার সব শেখাবি। মোজাম্মেল খান রাগে স্বরে বললেন, তুমি বলো তাহলে। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টা করেছে, কিন্তু থামাতে পারেনি। মালিয়া খান নিজেও ব্যর্থ হয়েছেন। আলী আহমদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বললেন, আমি মুখের কথা বিশ্বাসী না। তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান, মালিয়া খান আর মেঘ তিনজনই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দেব। যেভাবে হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হারাতে হবে। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমিও আমায় ভরসা করো না। মালিয়া খান উত্তর খুঁজে পেলেন না। একবার উপর নিচ মাথা নাড়াচ্ছেন, আবার এপাশ ওপাশও মাথা নাড়াচ্ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘরের নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে পরে আলী আহমদ খান মাঝে মাঝে শখ করে রান্না করতেন। রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিয়া খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমদ খান রান্নাঘরে পা না রাখেন। সে থেকে আলী আহমদ খান রান্নাঘরে পা রাখেন না। এত বছর পর ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে ঢুকছেন। তবে আজ রান্না মেঘ করবে, উনি কেবল মেঘকে সাহায্য করবেন। এর মধ্যে হালিমা খান তানবীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমদ খান নিজেই ফ্রিজ থেকে চিংড়ি মাছ, দুধ সহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছে। এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমদ খান মানে আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্নায় গন্ডগোল করলে আজ মেঘের খবরই আছে, এই ভয়ে বারবার ঠোক গিলছে। কিছুক্ষণের মধ্যে তানবীর আসছে। হালিমা খান, মালিয়া খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘদের কর্মকাণ্ড দেখছে। তানবীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমদ খান রাগে স্বরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানবীর ঠোঁট চেপে হাসছে আর ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছে। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতেই আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচ্চু, প্রজেক্টের কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিডিও কল কেন? আরে দাও আগে। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বললেই চলে। প্রয়োজনে 2-4 মিনিট ফোনে কথা বলে। আবির ভয় পেয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। চাচ্চুর কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছে। আলী আহমদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার চাচ্চু আমায় চ্যালেঞ্জ দিয়েছে আমি নাকি রান্না পারি না। আবির শুকনো গলে ঢুক গেলে ধীর কণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজই এতটা পথ জার্নি করে আসছেন, এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি বেশি কিছু করছি না, মেঘ মামুনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘুরাতেই আবিরের চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, উন্না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে অবস্থায় দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠেছে। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পা
আবিরের মুখে আসা কথাটা গিলে 2 চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল, ও এখানে কি করে? মোজাম্মেল খান মেকি ভঙ্গিতে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করল, তোমাদের পাগলামির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? আলী আহমদ খান মৃদুস্বরে বললেন, আবির, তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতেও মলিন হেসে শুধালো, তা কি কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুনের ভর্তা, পাবদা মাছ ভোনা, আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিয়া খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু, এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি। তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীর নিয়ে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? আর তোমার কি এইটুকু বুঝো না মেঘ কি বেগুন পোড়াতে পারবে নাকি হাত পা পুড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে? ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে সাপোর্ট করছো? মালিয়া খান শান্ত স্বরে বললেন, কারোর কিছু হবে না, তুই মাথা ঠান্ডা রাখ। তাছাড়া ওদের রান্না প্রায় শেষ দিকে। আবির রাগে স্বরে বলল, যা ইচ্ছে করো, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘদের রান্না প্রায় শেষ দিকে। তানবীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগে ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি 2 ভাই বসা। মেঘ দুজনকেই খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন, ভাইয়া, ভাইজান, তুমি জিতেছ। এবার মন ভালো হয়েছে? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল, ধন্যবাদ। আবির প্রজেক্টের কাজে অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়ত কথা হয়, তবে ইদানিং আলী আহমদ খানের মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না। তানবীর নিজের কাজের পাশাপাশি সময় পেলে মাঝে মধ্যে আবির অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত 7 বছরের ন্যায় বর্তমানে আবির ব্যতীত খানবাড়ির পরিবেশ ততটা নিস্তব্ধ নয়। 1.5 বছরের বেশি সময় আবির বাসায় থাকাতে সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দিয়ে সারাদিনে 2-4 মিনিট কথা হোক বা না হোক নিয়ম করে সন্ধ্যার পর ঘণ্টাখানেক কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। আবিরের অনুপস্থিতিতে 17 দিন কেটে গেছে, অথচ একদিনও মেঘের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না। প্রথম 8-10 দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসি। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তোবা আবিরকে উন্মাদ ভাবে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। প্রজেক্ট আর মেঘ ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে অন্য কিছুই নেই। প্রত্যাহিক সকালে ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া একটা দিন মার্ক করা। মেঘের মতো আবিরও প্রেয়সীর কন্দরত আদলে হাসি ফোটানোর তাগিদে সর্বক্ষণ দিন গুনছে। আজ সকাল থেকে মালিয়া খান, হালিমা খান রান্নাঘরে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে, সাথে বড় মামা আর মালাও আসবে। তাছাড়া মাইশা আর তার হাজবেন্ডকেও দাওয়াত দেওয়া হয়েছে। ইকবাল খান বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান নিজেই স্কুলে মিটিংয়ে গেছেন। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে। এর মধ্যে বড় মামি আর মালা বাসায় আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করলো, আপু কেমন আছেন? মালা এবার বাধ্য হয়ে উত্তর দিল, ভালো, তুমি? মেঘ মুচকি এসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ খুব ভালো। মেঘ মালাদের পাশে সোফায় বসে চোখ বন্ধ করতে
গত বছর মাইশা আপুর বিয়ের প্রতিটা ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল। বোকা মেঘ আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতেই পারেনি। মাইশা আপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত পৃষ্ঠে আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তেই মেঘের শরীরে সব লোম দাঁড়িয়ে গেছে, সেই সঙ্গে শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আবিরকে দেখার জন্য মনটা আনচান করছে। মেঘ চোখ মেলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘের পরনে একটা সাদামাটা থ্রি পিস, বিনুনি করা চুলগুলো কোমর ছাড়িয়েছে, সামনের দিকে ছোট ছোট চুল কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেওয়া গোলাপি রঙের লিপস্টিকের অল্প স্বল্প এখনো ঠোঁটে লেগে আছে। মালা অবাক চোখে কিছুক্ষণ তাকে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কী গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিক হতে পারতাম না? এই বাড়ির বড় বউ হওয়ার জন্য আমি কি একেবারেই যোগ্য ছিলাম না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলেন, এই মেঘ, তুই ওকে মেহমান হয়ে গেছিস? মেঘ তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেল। বড় মামা এখনো আসেনি। মাইশা আপু আর ওনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, তাই আপাতত মামি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত ছাড়তেই মালা বিরক্তি ভরা কণ্ঠে বলল, শরবত খাবো না আমি। মেঘ স্বাভাবিকভাবেই শরবত রেখে দিয়েছে। মালিয়া খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছে। মালা সোফা থেকে উঠে সারা ঘর ঘুরে দেখেছে। হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল, কিন্তু তালা দেখে আবারও নিচে আসছে। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের রুমে তালা কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথাতেই অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জমেছে। গম্ভীর মুখে গম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে ধীর কণ্ঠে বলল, ওফ, ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন। আবির ভাই আমাকে এত ভয় পায়? ওয়াও। মেঘের মুখে উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ঢোক দিলে উষ্ণ স্বরে ফের বলল, রুমে তালা থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিনদেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছে। মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মানে? নাথিং। ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে। যে ভাবনা সেই কাজ। মেঘ সোফায় বসে দুহাতে মালিয়া খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এলিয়ে দিয়েছে। মালিয়া খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, কি রে, শরীর খারাপ নাকি? মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। মালা ভেতরে ভেতরে রাগে কটকট করছে। মালিয়া খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন। অন্যান্য কথোপকথন শেষে দুজনে আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আবিরের জন্য মেয়ে কি পছন্দ করে রাখছো? মালিয়া খান মলিন হেসে বললেন, মেয়ে কিভাবে পছন্দ করব? ছেলে তো বিয়ের জন্য রাজি হয় না। আবিরের পছন্দ আছে নাকি? মালিয়া খান উদাস ভঙ্গিতে বললেন, আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কিনা এই বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন, কিন্তু আবির কিছুই বলেনি। উল্টো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। কি করেছে? একদিকে আবির বিয়েতে রাজি হয় না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এসব নিয়ে আবিরের আব্বু আর মেঘের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাই নীরব, বিয়ে বিষয়ক আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে তাকে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি কোথায় ছিলাম? তেমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল। তোরা বাহিরে ছিলি, আমিও বিস্তারিত শুনিনি। আর তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেওনি।
মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে ভাবছে এজন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল। আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মতো গল্প করছে। মেঘ সুপার পাশে থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখছে। বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন। বড় মামি আপনার বিয়ের লেখা অসমাপ্ত রেখেই মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টিয়ে রেখে পূর্বের নেই আবারও বড় আম্মু গা ঘেঁষে বসেছে। মালিয়া খান ধীরসুস্থে মেঘের চুলে হাত বোলাচ্ছে। 4 থেকে 5 মিনিট পরেই মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে। ঘড়ির স্ক্রিনে ভেসে উঠেছে, ইউ রিসিভড 1 মেসেজ ফ্রম আমার আবির। মেঘের বুঝে ওঠার আগেই মালার নজর ঘড়িতে পড়ল। মালা কপাল গুটি রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘ ঘড়ির স্ক্রিনে তাকে নিজের অজান্তেই লাফিয়ে উঠেছে। আজ 17 দিন পর আবির মেসেজে রিপ্লাই করেছে। মহানন্দে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছটফট করছে। খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে। প্রিয় মানুষটার নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটায় আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় মেঘের উজ্জ্বল মুখশ্রী আরও বেশি ঝলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখছে। মালিয়া খান তপ্ত স্বরে বললেন, আস্তে যা, পড়ে যাবি তো। আবিরের মামি কপাল কুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন, মেঘের হঠাৎ কি হলো, এভাবে ছুটছে কেন? মালিয়া খান মৃদু হেসে বললেন, ও এমনই, ওর ছুটাছুটির কারণ লাগে না, হয়তো কিছু একটা মনে পড়েছে, এজন্য এভাবে ছুটছে, একটু পরেই চলে আসবে। মেঘ রুমে ঢুকে উত্তেজিত হতে মেসেজ সিন্ড করলো। আবিরের ছোট্ট রিপ্লাই আসছে, আমার বিয়ের ব্যাপারে কি বলেছে? মেঘের শরীর রীতিমতো কাঁপছে, ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠেছে, দু চোখ চলচল করছে। মেঘ গলা খাকারে দিয়ে আস্তে করে বলল, মিস্টার খান, আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে। মেঘ কাঁপা কাঁপা হাতে মেসেজ লিখছে, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে। তাছাড়া মালা আপু। আবির তৎক্ষণাৎ রিপ্লাই, মালা কি করেছে? আপনাকে মিস করছে। আবির রাগী ইমোজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো, ফাসলামো করবি না। মালা কি আজে বাজে কিছু বলেছে? কি বলেছে? মেঘ আর কোনো রিপ্লাই নেই। আবির পরপর মেসেজ দিচ্ছে, মেঘ রিপ্লাই করছে। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘের বাম হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে। আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকের বাঁ পাশের তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে, সমস্যা কি তোর? তেরামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো করেই যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই কি ভালো থাকতে দিচ্ছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, মালা কি বলেছে? মেঘ ঢুক গিলে ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে খুব বেশি জ্বালাই। আমার অত্যাচারে আপনি নিজে রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো, রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি। রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হে, তানবীরের কাছে চাবি আছে, যখন ইচ্ছে রুমে যাস। তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে উঠল, আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা, তাহলে এতদিন কথা কেন বললেননি? তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য করেছিলি কেন? তুই ভালোভাবে জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পরও যেহেতু আমার কথা অমান্য করেছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুক কি একটুও কাঁপল না? আবির ঢুক গিলে শীতল কণ্ঠে জবাব দিল,
কেউ কি জানে তার একজোড়া ক্রন্দিত নেত্র আমার সুস্থির ব্রহ্মাণ্ডে তোলপাড় চালাতে সক্ষম। কান্না ভেজা ওই আখি যুগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও পরিমাণ হয় বুঝি? তা কত বালতি পানি জমেছিল? মেঘ তড়িৎ বেগে জবাব দিল, 9 বালতি। আবির মলিন হেসে বলল, ইস, আর 1 বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না শুরু করেছে। আবির অতর্কিতে প্রশ্ন করল, এই কি হয়েছে, কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি না বললেন আর 1 বালতি পানি জমলে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল, এ বেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস, অন্য বেলায় কি হয়? মেঘ ভেজা চোখে ফিক করে হেসে উঠল, হতে পায়, আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো, সিরিয়াস কোনো সমস্যা নেই। আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, আপনার শরীর কেমন? মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটল, আদরে ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা। জি বলুন। মাল্লা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায়। পৌঁছালে কি হবে? তেমন কিছু না, হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 10-15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বললে জাস্ট 10 থেকে 15 ঘন্টা কথা হবে। তারপর 8 ঘন্টা ঘুমাবো আর 1 থেকে 2 ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুত্তাগুলোকে খাওয়াবো। আবির নিঃশব্দে হেসে শুধালো, কিছু বলছেন? মেঘ দাঁতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল, বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বলবেন? বললে পুরো 24 ঘন্টায় কথা বলিন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসলো, পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মনে হচ্ছে কিছু পুড়তেছে। আমি এখান থেকে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কি পুড়ছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসায়নি, ওয়েট, একটু পরে বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদুস্বরে বলল, ম্যাম, কলিজা ভুনায় মনে করে লবণ দিয়েন। মেঘ হুশ করে উঠল, আরো বেশি টেস্টি করতে একটু বিষও দিবনে। বলেই মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফুসফুস করছে। আবিরের হাসি থামছে না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজের তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে বাজতে শেষ পর্যন্ত মেঘ কল রিসিভ করলো। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো, ম্যাম। আবিরের কণ্ঠ আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে দুঃখপোকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তেই সব উঠাও। অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাট কাট গলায় প্রশ্ন করলো, কিছু বলবেন? বলুন। বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সারি সর্বনাশ হয়ে যাবে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন? রাখছি আমি। আবির তড়িৎ বেগে ডাকলো, শুনো। আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের 2 চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তেই শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কের অনুভূতিদের তোলপাড় চলছে। চোখের পাতায় জল জল করে আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা। দুরু দুরু কাঁপছে বুক। চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে কি হবে ম্যাম? মেঘ চোখ কুঁচকে জানতে চাইল, কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি,
মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছালে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারোর কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না। একমাত্র আপনি আছেন, অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এজন্যই বড় আম্মু আপনাকে নাম্বার দিচ্ছিল না। তাতে কি, আমি তো নাম্বার দেখেই মুখস্থ করে ফেলেছি। আমি কারোর নাম উল্লেখ করিনি, তাই আম্মুও বুঝতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি। তাছাড়া আমি নিজেই আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে কোনো ব্যাপার না। কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমায় শিখিয়ে দিতে হবে? না, একদম না। এখন রাখি। আচ্ছা, মেঘ ফের বলল, শুনুন। জি ম্যাম, বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন, নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপালগুটি মৃদুস্বরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিন। আরেকটা কথা। মেঘ কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, মিস ইউ। বলে কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের অয়েল পেপারে দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটা দিকে তাকিয়ে আছে। অতর্কিতে হাসি থামে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্প্যারো, আই ফিল এমটি উইদাউট ইউ। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো। ততক্ষণে মাইশারা চলে আসছে। মাইশাকে দেখে মেঘ ছুটে গেল। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশ কিউট লাগছে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদী কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাইকনা বা ভাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরে আমি এখনো কোনো ছোটবাবু কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মাইশা আর তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠল। ভাইয়া বললেন, ইনশাল্লাহ, বাবুকে প্রথমে তোমার কোলে দিব, ইনশাল্লাহ। মাইশারা সারাদিন শেষে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরও বাড়িতে চলে যাবে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করছে। যাওয়ার আগে মালা হঠাৎ মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্তি হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাছ বরাবর ভাঁজ ফেলে মেকিস্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না। মেঘ যে ইচ্ছেকৃত রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যত যাই বলো, ভাইয়ার নম্বর আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি, তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। মেঘের ভেতরে ভেতরে রাখলেও রাগটা প্রকাশ করল না। ফিক করে হেসে পড়ল, চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ওষুধের পাওয়ারকেও হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল, তুমি যে কোন ভরসে এসব বলো আল্লাহই ভালো জানেন। আকস্মাৎ মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে, অল ওকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার হয়ে যাবে না। আরও কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে। মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবির ভাই নামটা গত 1.5 বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘে
আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবির ভাইয়ের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে।